Assalamu alaikum everyone. Can you hear me? Yes, ma'am. Okay. কথা clearly না শোনা গেলে বলবেন। আচ্ছা, so in the last class you gave a class test, right? Yes, ma'am. আচ্ছা, so আপনাদের next class testটা হবে হচ্ছে next Tuesday-তে, মানে কালকের পরের Tuesday-তে। So basically I think on 21st. Yes, on 21st of September. সেদিন হচ্ছে গিয়ে আপনাদের নেক্সট ক্লাস টেস্ট। কোনো ছুটি আছে নাকি আমি একটু দেখি। না, কোনো ছুটি বা কিছু নাই। সো সেপ্টেম্বর নেক্সট টিউসডেতে আপনারা আপনাদের সেকেন্ড লাস্ট ক্লাস টেস্টটা দিবেন, মানে ক্লাস টেস্ট 4। যদি এমন হয়ে থাকে যে কারো প্রথম 3টা ক্লাস টেস্টে মার্কস চলে আসছে, আচ্ছা আমি 3rd-টা ক্লাস টেস্টের মার্ক দিই নাই মনে হয়, সেটা দিয়ে দিব, তাহলে হলো গিয়ে আপনারা অ্যাভয়েড করতে পারেন অথবা দিয়ে দিতে পারেন। সেকেন্ড লাস্টটা অ্যাভয়েড করা ইজ নট ভেরি স্মার্ট। লাস্টেরটা পরে গিয়ে দেখতে পারেন যে কত ইমপ্রুভ হয়েছে মার্কস। Acha, so syllabus for that class test is going to be extensible hashing and transaction. Extensible hashing, we finished it before the class test and we started transaction in the last class. Hopefully today we'll be done with transactions. আমি কালকে আপনাদের কিছু প্র্যাকটিস করাবো। তো ট্রানজাকশন এন্ড এক্সটেন্সিবল হ্যাশিং এর উপর হচ্ছে আপনাদের নেক্সট সিটিটা হবে। ওকে, তাহলে আমরা আজকে ট্রানজাকশনটা কন্টিনিউ করি। ওকে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? বুঝতে পারলাম না, ইয়েস অর নো? Yes, ma'am. Okay, so where did we finish in the last class? So we started the basic concept of transactions, which is basically what? A collection of many different operations, and they must appear as a single unit. So for example, if you want to transfer some money from one account to another, tahole it is actually a combination of what? Of one person reducing the money in their account and the other person's account balance increasing. So এই দুইটা task that has to appear as a single unit. এটা যদি সেপারেটলি আসে তাহলে মনে হবে যে এমন হতে পারে ইন দ্য মিডল যদি সিস্টেম ফেলিয়ার বা এমন কিছু হয়, then it might seem like একজনের থেকে ব্যালেন্স কমে গিয়েছে বাট আরেকজনের ব্যালেন্স ইনক্রিজ করে নাই। and এটা একটা ডেটাবেস ইনকনসিস্টেন্সি বলা হয়। দ্য ডেটাবেস গোজ টু অ্যান ইনকনসিস্টেন্ট স্টেট। ইনকনসিস্টেন্ট স্টেট কোনটা? যখন আমার সাপোজ দুইজনের অ্যাকাউন্টের ইনিশিয়াল ব্যালেন্সের সাম কত। ইনিশিয়ালি ধরি যে এ এর অ্যাকাউন্টে 1000, বি এর অ্যাকাউন্টে 2000, then initial sum is 3000 for the two of them before any kind of transaction. After all kinds of transaction are মানে have been completed, the sum of A and B must again be 3000. Individual কার কত সেটা চেঞ্জ হবে, বাট টোটাল সামটা কখনো চেঞ্জ হতে পারবে না। So it's kind of like ওই যে এনার্জি cannot be created or destroyed এর কনসেপ্টটা আমরা যে ছোটবেলায় পড়ে আসছি অনেকটা ওইরকম। সো ফর দ্যাট টু হ্যাপেন, আমাদের ট্রানজাকশন যখন হবে তখন সে আসলে কিছু প্রপার্টিজ মেনটেন করে। তো ডেটাবেজে এটা এনশিওর করতে হয় যে কোনো ধরনের ফেইলিয়ার হলেও যেন এরকম ইনকনসিস্টেন্ট স্টেটে না চলে যায় ডেটাবেসটা। সো দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ট্রানজাকশন কি? সেগুলো হচ্ছে অ্যাসিড প্রপার্টিজ, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন অ্যান্ড ডিউরাবিলিটি। তো আমরা 4 টাইপেরই এক্সাম্পল দেখেছিলাম ডিরেক্ট। তো সেটার আগে ট্রানজাকশনের যে মডেলটার ডেফিনেশন আমরা দিয়েছি, that is something that mainly contains two kinds of important operations. একটা হচ্ছে read and the other is write. When we write read x, it means that আমরা হচ্ছে
ডিস্ক থেকে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে এসে, মানে আমরা স্টোরেজ থেকে কোনো একটা ডেটাবেজের কোনো একটা ভ্যালু নিয়ে এসে এক্স নামের ভ্যারিয়েবলে সেভ করছি। এক্স ভ্যারিয়েবলটার নামও এক্স, আর ডেটা টাইপ মানে ডেটার ভ্যালুটার নামও আমরা এক্স হিসাবেই দিচ্ছি। আর রাইট এক্স হচ্ছে গিয়ে আমি যখন ভ্যারিয়েবল এক্স থেকে নিয়ে আমার স্টোরেজের ডেটাবেজের ওই ভ্যালুটাকে আপডেট করে দিচ্ছি, অপোজিট। সো সিম্পল ট্রানজাকশন এক্সাম্পলে দিস ইজ হোয়াট উই স, যে এ কে রিড করা মানে হলো যে রিড এ দিয়ে, দেন আমি যদি এর ব্যালেন্স কমাতে চাই, দেন যে ভ্যারিয়েবলটা আমি নিয়ে আসলাম এর ভ্যালু, সেই ভ্যারিয়েবলকে আমি ডিক্রিমেন্ট করে দিব বাই 50, দেন এটাকে আমি রাইট করে দিব এ নামের যেই ভ্যালুটা সেখানে। আফটার দ্যাট আই উইল রিড বি, দেন ইনক্রিমেন্ট ইট বাই 50 অ্যান্ড দেন রাইট টু বি এগেন। সেগুলো আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম সব। উই অলসো স এই যে অ্যাটমিসিটির কনসেপ্টটা ওভার হিয়ার, যে স্টেপ 3 এর পরে যদি ফেল করে তাহলে ডেটাবেসটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। তো সিস্টেম এটাকে এনশিওর করবে যে ডেটাবেস হলো গিয়ে কি করবে, ওল্ড ভ্যালুস গুলোর একটা ট্র্যাক রাখবে লগ ফাইলে, যাতে কোনো সমস্যাও যদি হয় সেটা রোল ব্যাক করতে পারে। ডিউরাবিলিটি কি? সেটা হচ্ছে যে একবার কোনো আপডেট যদি হয়ও সেটা যেন পারজিস্ট করে ইন দ্য ডেটাবেস, মানে যদি ইউজারকে জানাই দেওয়া হয় দ্যাট ইউর ট্রানজাকশন ইজ কমপ্লিট, এরপরে যেন আবার প্রিভিয়াস স্টেটে ব্যাক না করে। যখন পুরো কমিটেড অবস্থায় চলে গিয়েছে আর ইউজারকে জানিয়ে দেওয়া হয়েছে দ্যাট ইউর ট্রানজাকশন হ্যাজ বিন কমপ্লিটেড, দেন এটার পরে আসলে আর ব্যাক করতে পারবে না সে প্রিভিয়াস স্টেটে। হোয়াট অ্যাবাউট কনসিস্টেন্সি? ওই যে কনসিস্টেন্সির সময় আমাদের যে স্টেটে এনশিওর করতে হয় যে তার সামটা আগে আর পরে যেন সেম থাকে। সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর কনসিস্টেন্সি। And isolation means when multiple transactions are being conducted together, তখন হচ্ছে একটা সমস্যা হতে পারে, একটা কনফ্লিক্ট হতে পারে। সাপোজ আমি যদি এ কে রিড করি, দেন এ কে ডিক্রিমেন্ট করে সেটাকে রাইট করে দিই, এমন একটা টাইমে যদি অন্য একজন এ আর বি কে রিড করে, তাহলে তাদের সাম প্রিন্ট করলে সে কি দেখবে? 50 কম দেখবে, বিকজ আমি তো আসলে এমন অবস্থায় এটাকে রিড করলাম, রিড এ অ্যান্ড বি, এ ছিল 1000, বি ছিল 2000, এ কমে গিয়ে 50 হয়ে গেল 950। তো এখন 3000 এর জায়গায় 2050 টাইপের কিছু একটা আসবে, তাই না? সো এই কারণে হলো 2950 এরকম কিছু একটা আসবে। সো এই কারণে হলো রিড এ রিড বি প্রিন্ট এ প্লাস বি উইল অ্যাকচুয়ালি শো দ্য ইনকনসিস্টেন্ট স্টেট অফ দ্য ডেটাবেস। এরপরে যদি আমি রিড বি তারপরে বি প্লাস 50 রাইট বি এর পরে যদি আমি এই জিনিসটা রিড করতাম, তাহলে তাদের সামটা কনসিস্টেন্ট থাকতো। বাট আই অ্যাকচুয়ালি পারফর্ম দিস ট্রানজাকশন ইন দ্য মিডল। ট্রানজাকশন কিন্তু রিড হলেও এটাকে একটা ট্রানজাকশন বলা হবে, অনলি রাইট হলেও ট্রানজাকশন বলা হবে, রিড অ্যান্ড রাইটার কম্বিনেশন হলেও ট্রানজাকশনই কিন্তু বলা হবে। সো এখানেও এই যে রিড করা হয়েছে অ্যান্ড প্রিন্ট করে দেওয়া হয়েছে ভ্যালুজ, দিস ইজ অলসো আ ট্রানজাকশন অ্যান্ড দিস হ্যাপেন্স ইন আ স্টেট ওয়েন দ্য ডেটাবেস ইজ ইনকনসিস্টেন্ট। সো এমন একটা টাইমে যদি হয় আসলে আমি তো আসলে রং ভ্যালু পড়বো, সো এই জন্য আসলে কি দরকার? আইসোলেশন। আইসোলেশন কিভাবে এনশিওর করা হয়? ট্রানজাকশন গুলাকে সিরিয়ালি কন্ডাক্ট করতে পারলে, মানে আমি T1 কে আগে কন্ডাক্ট করব, এরপরে T2 কে, অথবা আমি T2 কে আগে কন্ডাক্ট করব দেন T1 কে। এটা হলো আইসোলেশন। হাউএভার আমি যদি একদম সিরিয়ালি T1 কে পুরোপুরি আগে করে ফেলি দেন T2 করি, অথবা T2 কে পুরোপুরি আগে করে ফেলি দেন T1 করি, এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে সামথিং, মানে we get lots of advantages if we can actually perform concurrent transactions. Like what? Like you can assume that আমি যদি ফার্স্টে T1 করি, এর পরে আমি রিড করি, তাহলে আমাকে দেখাবে 3000। আমি যদি প্রথমে রিড করি তবুও আমাকে দেখাবে 3000, বাট দ্য ডিফারেন্স ইজ আমি যদি আগে T1 কন্ডাক্ট করি, T2 কে বেশ কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, তাই না? Because think about this, T1 is a bigger transaction, T2 is actually smaller. So if there is a circumstance like this where one transaction is very big, এখানে তো তাও 6টা ইনস্ট্রাকশন, transactions usually can be very big. So এমন যদি হয় যে একটা বিশাল ট্রানজাকশন এন্ড অন্য একটা ট্রানজাকশন আসলে এত বড় না, তাহলে আমি যদি সিরিয়ালি ওই বড় ট্রানজাকশনটাকে আগে করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে ওই ছোট ট্রানজাকশনটাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো এটা তো আপনি এখন বুঝতে পারলেন কোনটা ছোট কোনটা বড়। সো রান টাইমে গিয়ে তো আবার এটা ডিটারমাইন করতে হবে। তারপরে আবার মানে এটা একটা প্রবলেম, তাই না? ছোট ট্রানজাকশনটাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। আবার এমনও হতে পারে যে আমি মানে দ্য থিং মাইট চেঞ্জ, মানে হলো গিয়ে সামটা আমি দেখতে চাচ্ছি না, আমি ইন্ডিভিজুয়াল রিড এ বা বি দেখতে চাচ্ছি। তাহলে তো আসলে আমাকে, ফর এক্সাম্পল, আমি এটার মানে পরেই দেখতে চাই, এটার আগে দেখতে চাই না, মানে আমি মিডল কোন একটা টাইমেই আসলে পড়তে চাই এমন কিছু।
তাহলে তো আমার কনকারেন্ট ট্রানজাকশনই লাগবে। সো মানে ইট হ্যাজ মেনি বেনিফিটস। আমার হচ্ছে কি আমি কম্পিউটারের রিসোর্সেস খুবই এফিশিয়েন্টলি ইউজ করতে পারি যদি আমি কনকারেন্সি ইউজ করি। সো at all times আমি যদি সিরিয়ালি রাখি ফার্স্ট একটা ট্রানজাকশন দেন একটা ট্রানজাকশন, it has some disadvantages, and that's why we want to execute transactions concurrently because it has many benefits. সেটা নিয়ে আমরা আরেকটু দেখছি সামনে। তো ট্রানজাকশন স্টেটস, এটা আগ পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম। ট্রানজাকশন স্টেটস গুলো অ্যাকচুয়ালি কি কি? when a transaction is being conducted, it can be in any one of the 5 states given in the figure. Transactions can be in any one of the 5 states. So what is the active state? The active state হচ্ছে কি যে ইনিশিয়াল স্টেটটা, মানে এখন ট্রানজাকশনটা এক্সিকিউট হচ্ছে, মানে যে কোনো ইনস্ট্রাকশনের মোমেন্টে ট্রানজাকশনটা এখন অ্যাক্টিভ, এটা এখনো শেষও হয় নাই, এটা এখন ফুললি ইনঅ্যাক্টিভ অবস্থায় শুরু যে তেমনও না, মানে এটা কোনো ইনস্ট্রাকশন কন্ডাক্ট করছে, ইন দ্য প্রসেস, ইট ইজ ইন প্রগ্রেস, দেন দ্য ট্রানজাকশন ইজ নোন টু বি ইন অ্যান অ্যাক্টিভ স্টেট। হোয়াট অ্যাবাউট পার্শিয়ালি কমিটেড? Partially committed means suppose the transaction has completed but এইটার আপডেটটা এখনো ডিস্কে লেখা হয় নাই, এটা মেইন মেমোরিতে এখনো আছে, টেম্পোরারিলি রিসাইডিং ইন দ্য মেইন মেমোরি, বাট এখনো হচ্ছে এটাকে মানে ডিস্কে এখনো পুরোপুরি এটাকে আপডেট করে দেওয়া হয় নাই। এটাকে আমি চাইলে এখনো রোল ব্যাক করতে পারি, অ্যাবর্ট করে ফেলতে পারি, যাই করি না কেন। মানে পার্শিয়ালি কমিটেড হলো এমন একটা স্টেট যেখান থেকে এটা ফেইলড অবস্থায় চলে যেতেও পারে, কারণ এটা এখনো ডিস্কে লেখা হয় নাই। So it is probably temporarily residing in the main memory but not yet committed to disk. Then this is known as partially committed. So খেয়াল করেন যে অ্যাক্টিভ থেকে partially committed স্টেটে যাওয়ার পরে সে দুইটা স্টেটে যেতে পারে, একটা হচ্ছে failed and একটা হচ্ছে committed. কমিটেডটা কি? কমিটেড হচ্ছে সিম্পল, ডিস্কে কমিট করা হয়ে গিয়েছে, ইউজারকে জানিয়ে দেওয়া হয়েছে দ্যাট ইউর ট্রানজাকশন হ্যাজ বিন কমপ্লিটেড, এখন এটা আবার ব্যাক করতে পারবে না, পার্শিয়ালি কমিটেড বা অ্যাক্টিভ বা ফেল স্টেটে সে যেতে পারবে না। কমিটেড একবার চলে গেলে এখান থেকে খেয়াল করে অন্য কোনো স্টেটে যাওয়া যায় না। সো পার্শিয়ালি কমিটেডের পরে একটা কেস হতে পারে যে এখন কমিট করা হয়ে গিয়েছে অ্যান্ড দ্য ডেটাবেস মানে দ্য আপডেটস হ্যাভ বিন রিটেন টু দ্য ডিস্ক। হোয়াট অ্যাবাউট ফেইলড? ফেইলড হচ্ছে ওই যে এখন মেইন মেমোরিতে টেম্পোরারিলি রিসাইড করছে এমন অবস্থায় সাপোজ সিস্টেম ফেলিয়ার হলো, তখন হলো গিয়ে তখন কি হবে? তখন তো সে কমিট করতে পারলো না, তখন সে চলে যাবে ফেইলড স্টেটে, দ্য ট্রানজাকশন হ্যাজ ফেইলড। কোনো ফেলিয়ার বা কিছু হলো, সিস্টেম ফেলিয়ার হলো বা সামথিং হলো, সফটওয়্যার বা হার্ডওয়্যার ফেলিয়ার হলো, এমন টাইমে সে আসলে ডিস্কে লিখতে পারলো না, সো পার্শিয়ালি কমিটেড থেকে সে ফেইলড স্টেটে চলে যাবে। এখন ফেইল স্টেটে যাওয়ার পরে হচ্ছে মানে মানে after the discovery that normal execution can no longer proceed, তখন হচ্ছে এটাকে বলা হয় ফেইল স্টেট। এন্ড এই ফেইল স্টেটে কিন্তু আসলে ওই যে ট্রানজাকশনের যে মেইন মেমোরিতে কিন্তু এখনো ওই টেম্পোরারি রিসাইড করছে, সে জাস্ট ফেইলড অবস্থায় আছে। বাট এখন এই ফেইলড যখন হয়ে গিয়েছে ট্রানজাকশনটা, এরপরে হলো কি হবে? ওই আপডেটগুলো আবার রোল ব্যাক করা হবে, মানে হচ্ছে ট্রানজাকশন হ্যাজ বিন রোল ব্যাক। রোল ব্যাক মানে হলো সে ওই যে আবার প্রিভিয়াস স্টেটে ব্যাক করবে, মানে মেইন মেমোরি থেকে মুছে দেওয়া হবে আপডেটস, ট্রানজাকশনটা ফুললি অ্যাবর্টেড, এখন হলো গিয়ে মানে একদম প্রিভিয়াস স্টেটে ব্যাক করবে, সেটা হলো গিয়ে অ্যাবর্টেড স্টেজ। সো ফেইলড আর অ্যাবর্টেড মধ্যে ডিফারেন্স এইটাই। ফেইলডেও সাপোজ ওই যে মেইন মেমোরিতে এখন টেম্পোরারিলি রিসাইড করছে আমার আপডেটটা, আমি এখন তাকে কমিট করতে পারি নাই এন্ড পারবোও না বিকজ আমার সিস্টেম ফেলিয়ার হয়েছে। এরপরে যখন এটাকে ফুললি অ্যাবর্ট করে দেওয়া হবে, মানে সব চেঞ্জেসকে আবার ব্যাক করে দেওয়া হবে এন্ড মেইন মেমোরিতেও কিছু থাকবে না, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য অ্যাবর্টেড স্টেট। সো অ্যাবর্টেড স্টেটের পরে হলো গিয়ে কি করা যেতে পারে? Two options after it has been aborted: restart the transaction for hardware or software error that was not created through the internal logic of the transaction. Suppose abort করার পরে হলো গিয়ে আমি তো লগ ফাইলে স্টোর করে রাখছি। লগ ফাইলের কনসেপ্টটা আপনাদেরকে বলেছিলাম যে লগ ফাইল হচ্ছে এমন একটা ফাইল, এই লগ ক্রিয়েট করা মানে হলো আমার আপডেট গুলাকে একটা ব্যাকআপে স্টোর করা। লগ হচ্ছে সিম্পল ভাষায় একটা ব্যাকআপের মধ্যে আমি আমার আপডেট গুলো স্টোর করে রাখবো, এটা হচ্ছে লগ। সো দুইটা অপশন হতে পারে অ্যাবর্ট করার পরে। একটা হচ্ছে যে ট্রানজাকশনে যদি কোনো ইন্টারনাল লজিক্যাল এরর হয়ে না থাকে, মানে আমার ট্রানজাকশনে আমি কোনো লজিক্যাল এরর করি নাই, আমার সিস্টেম ফেলিয়ার বা সফটওয়্যার বা হার্ডওয়্যার ফেলিয়ারের জন্য কোনো সমস্যা হয়েছে যেটার জন্য অ্যাবর্টেড, এখন আমি চাইলে ওই যে ওই ব্যাকআপ ফাইলটা থেকে নিয়ে আবার ওই পুরো ট্রানজাকশনটা রিস্টার্ট করতে পারি। অথবা হ্যাঁ মানে মানে দিস ইজ সামথিং দ্যাট ক্যান হ্যাপেন ওয়েন ইউ আর ইন দ্য অ্যাবর্টেড স্টেট, ইউ ক্যান রিস্টার্ট দ্য ট্রানজাকশন অল ওভার অ্যাগেন
যদি এটা সফটওয়্যার অথবা হার্ডওয়্যার এররের কারণে হয়ে থাকে। সেকেন্ড আরেকটা জিনিস হতে পারে যে কোন একটা লজিক্যাল এরর ছিল, মানে আপনার এই ট্রানজাকশনটা যে কন্ডাক্ট হচ্ছে ওখানে কোডেই কোনো সমস্যা ছিল, দেন এটাকে বলা হয় একটা লজিক্যাল এরর। যদি লজিক্যাল এরর হয় তাহলে ট্রানজাকশনটাকে কিল করতে হবে এন্ড ওই কোডটাকে রিরাইট করতে হবে। সো অ্যাবর্টেড স্টেটের পরে ইট ক্যান গো টু দিস টু ফেজেস। সো দিজ আর দ্য ট্রানজাকশন স্টেটস। অ্যাক্টিভ অবস্থার পরে সে যদি মানে অ্যাক্টিভ আছে এমন সময় সে কমিটও করতে পারলো না, মানে পার্শিয়ালি মানে সে কমপ্লিট করতেই পারলো না, লাইক অ্যাজিউম করেন যে হলো এইরকম একটা অবস্থায় আছে, থার্ড স্টেপের পরে সিস্টেম ফেলিয়ার হলো, তাহলে কি হবে? তাহলে অ্যাক্টিভ থেকে সে ফেইল্ডে চলে গেল। আর যদি সাপোজ এই 6টা স্টেপের পরে সিস্টেম ফেলিয়ার হলো, তাহলে সে পার্শিয়ালি কমিটেড অবস্থায় ফেলিয়ারটা হয়েছে, এখন সে পার্শিয়ালি কমিটেড থেকে দেন ফেইল্ডে যাবে। সো এই ট্রানজাকশন যে স্টেটের ট্রানজিশন গুলা, এগুলো যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন, বাট দে আর কাইন্ড অফ স্ট্রেট ফরওয়ার্ড, দেখেই কাইন্ড অফ বোঝা যায় যে কে কখন কোন স্টেটে কোথায় যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আসি কনকারেন্ট এক্সিকিউশন এন্ড ট্রানজাকশন। আপনাদের এই চ্যাপ্টারের লাইক মেজরিটি অফ দ্য পোর্শনই হচ্ছে কনকারেন্ট এক্সিকিউশনটা আমরা কিভাবে এফিশিয়েন্টলি কন্ডাক্ট করতে পারি এইটার উপর। এটা আসলে খুবই ইন্টারেস্টিং, আসলে সেটা আমরা কিভাবে কন্ডাক্ট করতে পারবো। সো ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমস যেগুলা, সেটা হলো গিয়ে মাল্টিপল ট্রানজাকশনকে কনকারেন্টলি রান করতে দেয়। এখন এটার অ্যাডভান্টেজ গুলো কি কি? সো নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ ক্যান বি ইমপ্রুভড থ্রুপুট অ্যান্ড রিসোর্স ইউটিলাইজেশন। মানে হলো গিয়ে আমরা যখন ইয়ে করি একটা কম্পিউটারে বা একটা সিপিউর মধ্যে আমরা যখন কোনো ইনস্ট্রাকশনস পারফর্ম করি বা কোনো টাস্ক এক্সিকিউট করি, তখন হচ্ছে গিয়ে ইট টেক সাম টাইম, রাইট? ইট টেক সাম টাইম অ্যান্ড ইভেন্চুয়ালি আপনার একটা আউটপুট তো জেনারেট হয়। সো থ্রুপুট কথাটার অর্থ কি কেউ আমাকে বলতে পারবেন? কেউ কি জানেন? মানে একদম সিম্পল ভাষায় থ্রুপুট কথাটার অর্থ কি? ক্যান সামওয়ান টেল মি? এনিওয়ান থ্রুপুট কথাটা আগে শুনেন নাই? থ্রুপুটের কনসেপ্টটা মানে আপনাদের কি অপারেটিং সিস্টেম কোর্সটা হয়েছে করা? ম্যাম অনেকেরই হয়নি। কি হয়নি? ম্যাম অনেকে এখনো এই কোর্সটা করা করেনি। হয়নি ম্যাম। আচ্ছা আচ্ছা। সো থ্রুপুট একদম সিম্পল ভাষায় যদি আমি বলি, আপনার আউটপুটটা, মানে এটা রেট অফ প্রোডাকশন বলা যায়। মানে আপনার রেট, কোন রেটে আপনার কোন একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করা হচ্ছে, এটাই হচ্ছে থ্রুপুট। তো এই রেট অফ এক্সিকিউশনটা বা রেট অফ প্রডিউসিং আউটপুট ইন এনি কাইন্ড অফ সিপিইউ, এইটা ইনক্রিজ করে অ্যান্ড রিসোর্সেসও প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে। কোনো রিসোর্স মানে ইয়ে থাকছে না, কি বলবো, কোনো রিসোর্স আইডল থাকছে না। সো আপনার সিপিইউতে যত কোডই থাকুক না কেন, যত প্রসেসরই থাকুক না কেন, আপনি সবগুলোকে ম্যাক্সিমাইজ করতে চান। অ্যান্ড ফর দ্যাট টু হ্যাপেন আপনি হচ্ছে কি করবেন, আপনি ডিফারেন্ট রিসোর্সেসকে ডিফারেন্ট টাস্ক দিয়ে দিবেন, ডিফারেন্ট ট্রানজাকশন দিয়ে দিবেন। সো এটাকে বলা হয় প্যারালেলিজম। তো আপনি যখন এই সিপিইউতে কোনো প্যারালেলিজম করেন, তখন আপনি কি করতে চাচ্ছেন, মানে বেসিক্যালি ইউ ওয়ান্ট টু রান মাল্টিপল ট্রানজাকশনস ইন প্যারালেল। সো সাপোজ আপনি একটা ট্রানজাকশনে একটা কিছু রাইট করা হচ্ছে, ডিস্কে রাইট করা হচ্ছে, এমন টাইমে সিপিইউতে আরেকটা ট্রানজাকশন এক্সিকিউট করা হচ্ছে, মানে একজন ওই পার্শিয়ালি কমিটেড স্টেট থেকে কমিটেড স্টেটে যাচ্ছে, এমন অবস্থায় আপনি আসলে অন্য একটা ট্রানজাকশনকে অ্যাক্টিভ অবস্থায় রেখে দিলেন। সো এটা করলে কি হবে, আপনি চিন্তা করেন যে এট দ্য সেম, মানে আপনি দুইটা কাজ আসলে খুবই একই টাইমে করতে পারছেন। সো আসলে আপনার টাইমটা বেঁচে গেল এন্ড কম টাইমের মধ্যে আপনি বেশি আউটপুট প্রডিউস করছেন। সো দিস ইজ আ ভেরি বিগ অ্যাডভান্টেজ। দ্য সেকেন্ড থিং ইজ অ্যাভারেজ রেসপন্স টাইমটা কমে যায়। মানে হলো যে এই যে আমি ওই এক্সাম্পলটা দিচ্ছিলাম যে শর্ট ট্রানজাকশনের আসলে লং ওয়ানের জন্য ওয়েট করতে হয় না। সো যদি ডিফারেন্ট পার্টস অফ দ্য ডেটাবেসে ট্রানজাকশনগুলো অপারেট করতে থাকে, তাহলে ইটস বেটার যে আমরা ওদেরকে কনকারেন্টলি রান করতে দিই। ওরা হলো গিয়ে এই সিপিইউ এন্ড ডিস্ক তাদেরকে শেয়ার করবে, এন্ড তাহলে হলো আমার ওই সমস্যাটা হবে না যে সাম ট্রানজাকশনস নিড টু ওয়েট ফর আদার ট্রানজাকশনস। যদিও দুজন ইন্ডিপেন্ডেন্ট, লাইক ইন্ডিপেন্ডেন্ট না হলে ক্লোজলি ইন্ডিপেন্ডেন্ট, তবুও আমি আসলে ওদেরকে মানে আই শুড অ্যালাউ দেম টু রান কনকারেন্টলি। এটা করলে আমার রেসপন্স টাইমটা কমে, আমার এতক্ষণ ওয়েট করতে হয় না। ওয়েট যত বাড়বে রেসপন্স টাইম তত বাড়বে, ওয়েট যত কমবে রেসপন্স টাইম তত কমবে। সো কনকারেন্ট এক্সিকিউশন ইজ দ্যাটস ওয়াই ইম্পর্টেন্ট। সো এখানে একটা কনসেপ্ট চলে আসে কনকারেন্ট এক্সিকিউশনের জন্য, সেটা হচ্ছে স্কেডিউল। যখনই আমাদের এই যে এক্সিকিউশন টাইম বা এরকমের কনসেপ্ট চলে আসবে, তখনই স্কেডিউলের এই আইডিয়াটা ইম্পর্টেন্ট।
সো যখন কোনো কিছু ইনস্ট্রাকশনস কন্ডাক্ট করা হচ্ছে ইন আ ট্রানজাকশন, সেটার কোনো ক্রোনোলজিক্যাল অর্ডার, মানে দ্য সিকোয়েন্স অফ ট্রানজাকশনস দ্যাট স্পেসিফাই দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার in which the instructions of concurrent transactions are executed, এটা হচ্ছে স্কেডিউল। মানে কিছু কনকারেন্ট ট্রানজাকশন আছে আপনার কাছে, এর মধ্যে ওরা কোন সিকোয়েন্সে এক্সিকিউট হচ্ছে এটাই হচ্ছে স্কেডিউল। তাদের ইনস্ট্রাকশনস গুলা কোন ক্রোনোলজিক্যাল অর্ডারে এক্সিকিউট হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে আপনার স্কেডিউল। এখন schedule for a set of transactions must consist of all instructions of those transactions, মানে এমন হতে পারবে না যে সাপোজ ট্রানজাকশন টিআই আর ট্রানজাকশন টিজে, এর মধ্যে আপনি টিআই এর কিছু ইনস্ট্রাকশন রাখলেন, টিজে এর কিছু ইনস্ট্রাকশন রাখলেন, এটাকে আপনি স্কেডিউল বলতে পারবেন না। ট্রানজাকশনের সব ইনস্ট্রাকশনই থাকতে হবে ইন দ্য স্কেডিউল। এন্ড ইন্ডিভিজুয়াল যে ট্রানজাকশনটা, লাইক টিআই যে ট্রানজাকশন, সেটার ইনস্ট্রাকশনটা যে অর্ডারে অ্যাপিয়ার করে সেই অর্ডারেই সেই স্কেডিউলে অ্যাপিয়ার করতে হবে। ফর এক্সাম্পল, আপনি আগে রিড করলেন এ কে, দেন রাইট করলেন বি কে, এইটা যদি অরিজিনাল ট্রানজাকশনটা হয়ে থাকে এই অর্ডারেই অ্যাপিয়ার করতে হবে। আপনি এটাকে সোয়াপ করতে পারবেন না, মানে একই ট্রানজাকশনের মধ্যে ইনস্ট্রাকশন গুলাকে আপনি সোয়াপ করতে পারবেন না। লাইক আপনি আগে রাইট করলেন বি, দেন রিড করলেন, এটা করা যাবে না। সো কোনো ট্রানজাকশন, একটা ইন্ডিভিজুয়াল ট্রানজাকশনের ইনস্ট্রাকশনস গুলা ক্যানট বি সোয়াপড। সো দ্য অর্ডার মাস্ট বি প্রিজার্ভড। আমরা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। তো এই স্কেডিউলের কনসেপ্টটা মধ্যে একটা লাইক আরেকটা স্পেশাল কাইন্ড অফ স্কেডিউল আছে। দিস ইজ নোন অ্যাজ আ সিরিয়াল স্কেডিউল। সিরিয়াল স্কেডিউল হচ্ছে যখন আমি মাল্টিপল ট্রানজাকশনকে একসাথে কনকারেন্টলি এক্সিকিউট করব অ্যান্ড ইনস্ট্রাকশনস বিলঙ্গিং টু ওয়ান সিঙ্গল ট্রানজাকশন তারা হলো একসাথে অ্যাপিয়ার করবে। মানে এরকম একটা জিনিস যে আমি দুইটা ট্রানজাকশনকে কনকারেন্টলি এক্সিকিউট করছি, এন্ড খেয়াল করেন যে টি1 একসাথে অ্যাপিয়ার করেছে এন্ড টি2 একসাথে অ্যাপিয়ার করেছে। এমন হয় নাই যে টি1 এর অর্ধেক আগে, দেন টি2 এর কিছু পোর্শন এখানে, দেন টি1 এর আবার কিছু পোর্শন এখানে, দেন টি2 এর কিছু পোর্শন এখানে। লাইক এই যে এই জিনিসটা, এইটা কিন্তু একটা সিরিয়াল স্কেডিউল না, কারণ এখানে টি1 এর এই টোটাল যেই যত ইনস্ট্রাকশন তারা কিন্তু মাঝে একটা ব্রেক আছে, দে ডু নট অ্যাপিয়ার টুগেদার, এর মাঝে টি2 এর কিছু ইনস্ট্রাকশনস আছে। সো দিস ইজ নট আ সিরিয়াল স্কেডিউল। এই দুটা হলো সিরিয়াল স্কেডিউল, যেখানে হচ্ছে যে ট্রানজাকশন গুলো কনকারেন্টলি হবে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশনটার জন্য একবারে অ্যাপিয়ার করে, তাদের মাঝে কোনো ব্রেক না থাকে, অন্য ট্রানজাকশনের মাঝে যেন আবার এক্সিকিউট না করতে পারে। সো দিস ইজ নোন এজ আ সিরিয়াল স্কেডিউল। সো for a set of n transactions, যদি টোটাল n টা ট্রানজাকশন থাকে তাহলে n ফ্যাক্টরিয়াল ডিফারেন্ট ভ্যালিড সিরিয়াল স্কেডিউলস হবে, তাই না? বিকজ আমরা n ফ্যাক্টরিয়াল ভাবে তাদেরকে প্লেস করতে পারবো। চিন্তা করেন n টা টোটাল ট্রানজাকশন আছে আমার কাছে, এখন আমি টোটাল কয়টা সিরিয়াল স্কেডিউল পাবো? অবশ্যই n ফ্যাক্টরিয়াল। এটা বুঝেন না কে? টোটাল হচ্ছে n ট্রানজাকশন আছে, তাহলে আমি তাদেরকে কত পারমিউটেশন অ্যারেঞ্জ করতে পারবো? n ফ্যাক্টরিয়াল না? সো টোটাল তাহলে স্কেডিউল কয়টা হবে? n ফ্যাক্টরিয়ালটা। মানে আমি প্রথমে টি1 করতে পারি, তারপর টি2, তারপর টি3, অথবা প্রথমে টি3 দেন টি2 দেন টি1, এইভাবে আমি ডিফারেন্ট ভাবে তাদেরকে অ্যারেঞ্জ করতে পারি। সো টোটাল যদি n নাম্বার অফ ট্রানজাকশনস হয় তাহলে আমি তাদের থেকে কয়টা সিরিয়াল স্কেডিউল পাবো? n ফ্যাক্টরিয়াল। এটা কি সবই বুঝতে পেরেছেন? কেউ বুঝেন নাই এমন আছে তাহলে বলেন। ইয়েস অর নো কিছু তো বলবেন, তাহলে তো বুঝতে পারবো যে বুঝেছেন নাকি না। ওকে, তাহলে এটা হলো n ফ্যাক্টরিয়াল নাম্বার অফ সিরিয়াল স্কেডিউলস হবে। তো আমরা তাহলে সিরিয়াল স্কেডিউলের এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, T1 is a transaction that will transfer $50 from A to B, and T2 is a transaction that will transfer 10% of the balance from A to B. দুইটা কিন্তু পুরো ডিফারেন্ট ট্রানজাকশন, খেয়াল করেছেন? T1 হচ্ছে 50 টাকা ট্রান্সফার করবে, আর T2 হচ্ছে 10% ব্যালেন্সকে ট্রান্সফার করবে। সো এমন একটা অবস্থায় হচ্ছে গিয়ে খেয়াল করেন T1 হলো গিয়ে প্রথমে কি করবে, মানে দিস ইজ দ্য সেম ট্রানজাকশন অ্যাজ দ্য ওয়ান দ্যাট উই রেড বিফোর। সো T1 এর ট্রানজাকশনটা হলো রিড এ, দেন এ থেকে ডিক্রিমেন্ট হবে, দেন রাইট করা হবে এ কে, দেন বি রিড হবে, বি এর সাথে 50 ইনক্রিমেন্ট হবে, দেন রাইট করা হবে বি কে, এরপরে কমিট করে দেওয়া হবে। সো কোনো একটা ট্রানজাকশনের পরে অবশ্যই খেয়াল করবেন এটা আপনাদের লিখতে হবে, কোনো ট্রানজাকশন শেষ করার পরে কমিট এই কথাটা লিখতে হয়। এটা মানে হলো ডিস্কে এখন লিখে দেওয়া হয়েছে। সো this is the first transaction, and then the initial balance যদি আমি ধরি যে 1000 আর 2000 ছিল, তাহলে এই ট্রানজাকশনের করার পরে কি অবস্থা হবে?
A থেকে 50 কমে গেল, it has 950 now. B থেকে 50 বেড়ে গেল, it has 2050 now. Now you want to conduct transaction 2 that will transfer 10% of the balance from A to B. এর ব্যালেন্স কত এখন? 950. এখন কিন্তু ডিস্কে লিখে দেওয়া হয়েছে, তার মানে ডিস্কের এ যত সেটা হচ্ছে 950. ইট ইজ নো লঙ্গার 1000. এটা কেউ না বুঝতে পারলে বলবেন। T1 ট্রানজাকশনের পরে কিন্তু এর ব্যালেন্সটা 950 হয়ে গিয়েছে, এটা কিন্তু নো লঙ্গার 1000. সো এখন যখন এ কে পড়া হবে তখন 950 কে পড়া হবে। এরপরে 950-র সাথে আসলে আমি কি করবো, যে 10%টা ক্যালকুলেট করে নেওয়া হয়েছে টেম্প নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে। a ইন্টু 0.1 মানে হলো 10% অফ a। দেন এই 10% কে ডিডাক্ট করে দেওয়া হলো, a ইজ ইকুয়াল টু a মাইনাস টেম্প। সো এইভাবে ডিডাক্ট করে দেওয়া হলো, দেন এটা রাইট করে দেওয়া হলো। সো চিন্তা করেন 10% অফ a মানে কত, মানে 95। সো 950 থেকে 95 গেলে থাকে 855। সো 10% যদি আমি কমাই দিই এ থেকে, তাহলে আমার বাকি থাকবে হচ্ছে 855। সো এই 855 এখন রাইট হয়ে গেল এ তে। আমি যদি রিড করি বি, তাহলে আমাকে বলেন তো, এই যে আমি যেখানে দেখাচ্ছি মাউস পয়েন্টারটা, রিড বি, T2 এর রিড বি, এমন টাইমে বি এর কত ভ্যালু পড়বে? ট্রানজাকশন 2 এর যখন বি কে রিড করা হবে সে কত ভ্যালু পড়বে? 2050. ইয়েস, 2050। তো এমন টাইমে সে 2050 কে পড়বে, বিকজ ডিস্কে 2050 লিখে দেওয়া আছে আফটার ট্রানজাকশন 1। দেন 2050-র সাথে কত অ্যাড করা হবে? ওই যে 10% অফ এ, টেম্প, এ ইন্টু 0.1 যেটা মানে 95। সো বি এর সাথে এখন 95 অ্যাড করে দেওয়া হলো, এন্ড সেটাকে কমিট করে দেওয়া হলো কত? 2145। 2050-র সাথে if you add the temporary 95, then you will get 2145. সো এটাকে লিখে কমিট করে দেওয়া হলো। সো এইটা একটা সিরিয়াল স্কেজুল। এখানে T1 is followed by T2, আগে T1 হচ্ছে দেন T2 হচ্ছে। স্কেজুল 2টা হচ্ছে এক্সাক্ট অপোজিট, আগে T2 হবে দেন T1 হবে। আচ্ছা, কেউ কি হ্যান্ড রেজ করেছে বা কিছু? না, চ্যাটে আইডি, ও আচ্ছা, নেট প্রবলেম, ওকে। রাইট, সো T2 এর পরে T1, এইটাও একটা সিরিয়াল স্কেজুল, যেখানে ওই যে ট্রানজাকশন গুলোর আইডেন্টিটি কিন্তু সেম। T1 still transfers $50 from A to B and T2 transfers 10% of the balance from A to B, বাট এখানে T2 আগে হচ্ছে। যদি আগে হয় তাহলে খেয়াল করে দেখেন ইনস্ট্রাকশন গুলা কিন্তু ফুললি সেম। এটা আমি কপি করে এখানে নিয়ে আসলাম, জাস্ট এদের দুজনকে ফুললি সোয়াপ করে দিলাম। ইনস্ট্রাকশন গুলা ফুললি সেম, বাট মানির অ্যামাউন্ট এখন ডিফারেন্ট হয়ে যাবে, বিকজ আগে আমি যেটা করছিলাম যে 10% অফ 950 ক্যালকুলেট করছিলাম, বাট এখনো তো সে 950 হয় নাই, এর ব্যালেন্স এখন 1000। সো 1000 এর 10% কত? 100। সো এ থেকে 100 মাইনাস করলে আমি পাবো 900, কারণ এ হচ্ছে 1000 ছিল। I will take 10% of 1000, I will get 100. Then আমি 1000 থেকে 100 মাইনাস করে রাইট করে দিব, I will have 900 for A. Then আমি B কে টেম্প অ্যাড করে দিব। টেম্পটা কত? টেম্পটা হচ্ছে 100, বিকজ ইট ইজ 10% of A. সো আমি যদি 2000 এর সাথে 100 অ্যাড করি, I will get 2100. সো এটা রাইট করে আমি কমিট করে দিলাম। তো এইটা এখন আমার স্টেট অফ A and B। এরপরে যদি আমি ট্রানজাকশন 1টা কন্ডাক্ট করি, what will I get? 8 কে আমি যখন রিড করব, I will actually read 900. Then 900 থেকে 50 মাইনাস করলে I will get 850. সো A এখন 850 তে রাইট হয়ে যাবে। আর B এর সাথে আমি 50 প্লাস করলে আমি অ্যাকচুয়ালি মানে কি করছি, আমি 2100 এর সাথে 50 কে অ্যাড করছি। সো I will get 2150. সো আফটার দিস ট্রানজাকশন আমি কিন্তু পাচ্ছি 850 আর 2150। আর এই ট্রানজাকশনের পরে আমি পাচ্ছি 855 আর 2145। কেউ কি আমাকে বলতে পারবেন যে এর মধ্যে কোনো ডেটাবেস, কোনো সিনারিও কি আছে যেখানে দ্য ডেটাবেস ইজ ইনকনসিস্টেন্ট? স্কেজুল 1 অথবা স্কেজুল 2 কোনোটাতে কি ডেটাবেসটা ইনকনসিস্টেন্ট হয়? দুইটাতে কিন্তু লাস্ট সিনারিওটা ডিফারেন্ট, লাস্ট সিচুয়েশন বা কন্ডিশনটা ডিফারেন্ট। একটাতে এ হচ্ছে 855 আর বি হলো 2145, আরেকটাতে এ হচ্ছে 850 এন্ড বি হলো 2150। তো আমাকে কি কেউ বলতে পারবেন যে কোন সিনারিওতে আসলে দ্য ডেটাবেস বিকামস ইনকনসিস্টেন্ট? এনিওয়ান? এনি গেসেস? কোনো গেস থাকলে বলতে পারেন যে
স্কেডিউল 1 এর কেসে ইনকনসিস্টেন্ট হচ্ছে বা স্কেডিউল 2, আমি কারণ আস করব না, আমি জাস্ট এটা জানতে চাচ্ছি যে কারো কাছে কি মনে হয় নাকি যে স্কেডিউল 1 অথবা স্কেডিউল 2 ইনকনসিস্টেন্ট? ম্যাম ডেটাবেস মেবি স্কেডিউল 2। স্কেডিউল 2, আচ্ছা স্কেডিউল 2 ইনকনসিস্টেন্ট এটা মনে হচ্ছে। আর কারো কাছে কি মনে হয় যে স্কেডিউল 1 ইনকনসিস্টেন্ট? না, সবার কাছে মনে হচ্ছে স্কেডিউল 1 কনসিস্টেন্ট আর স্কেডিউল 2 ইনকনসিস্টেন্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার ইজ কেউই ইনকনসিস্টেন্ট না। স্কেডিউল 1ও কনসিস্টেন্ট, স্কেডিউল 2ও কনসিস্টেন্ট। কারণ আপনি একটু চিন্তা করেন যে ইনিশিয়াল ব্যালেন্স এর 1000, বি এর 2000, ইনকনসিস্টেন্সির ডেফিনিশনটা হচ্ছে যে দুইজনের সাম উইল বি কনসিস্টেন্ট বিফোর অ্যান্ড আফটার। সো একদম আগে ইনিশিয়ালি তাদের সাম কত? 3000, তাই না? Initially, let's consider schedule 1. In schedule 1, initially the sum of the balances of A and B is 1000 plus 2000 is equal to 3000. And after all the transactions have been completed, এখন সাম কত? 855 plus 2145 করেন, আনসার আসবে 3000. সো এখানে কিন্তু ডেটাবেসটা ইনকনসিস্টেন্ট হয় নাই। আপনি T1 এর পরেও ক্যালকুলেট করলে 3000 আসবে, T2 এর পরে ক্যালকুলেট করলেও 3000 আসবে। টোটালটার স্কেজুলের পরে আসলে 3000ই থাকছে। সো এইটা আসলে কনসিস্টেন্ট। হোয়াট অ্যাবাউট স্কেজুল 2? Schedule 2 তে initial sum হচ্ছে 1000 plus 2000, which is 3000. And after all the transactions have been completed, A তে আছে 850, B তে আছে 2150. So if you take the sum of 850 and 2150, you will get 3000. So schedule 2 actually consistent state আছে। বাট জাস্ট মিডলে একটা ট্রানজাকশনের পরে কত হয়েছিল, ওই যে ওই দুইজনের ইন্ডিভিজুয়াল ভ্যালুটা ডিফারেন্ট, বাট ওভারঅল কখনো এমন অবস্থা হয় নাই যে একটা ট্রানজাকশনের পরে জিনিসটা ইনকনসিস্টেন্ট স্টেটে গেল, এমন কিন্তু হয় নাই, তাই না? এখন সবার কাছে এটা ক্লিয়ার যে এই দুটার কোনোটাই কিন্তু আসলে ইনকনসিস্টেন্ট না, দুইটাই সিরিয়াল স্কেডিউলস বিকজ দে অ্যাপিয়ার টুগেদার। নাও লেটস গো টু স্কেডিউল 3। তো স্কেডিউল 3 তে যদি আমরা যাই, স্কেডিউল 3 হচ্ছে এমন একটা স্কেডিউল যেখানে খেয়াল করে দেখেন যে T1 আসলে ভেঙে ভেঙে আসছে, T2 আসলে ভেঙে ভেঙে আসছে, কেউ আসলে টুগেদার নাই, ফুললি টুগেদার নাই। সো এখন আচ্ছা এক মিনিট, ওকে। সো হ্যাঁ, এখন দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সামথিং দ্যাট ইজ নট আ সিরিয়াল স্কেডিউল বাট ইট ইজ ইকুইভ্যালেন্ট টু স্কেডিউল 1। এটা এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো, লেটস সি, এখানে কি হচ্ছে, এখানে হলো কি T1 এর ফার্স্ট হাফটা আগে হয়ে যাচ্ছে, A থেকে 50 মাইনাস করে 950 লিখে দেওয়া হচ্ছে। দেন হচ্ছে গিয়ে T2 এর ফার্স্ট হাফ হয়ে যাচ্ছে, মানে A এর 10% মাইনাস করে দেওয়া হচ্ছে। সো ওই 950 থেকে আমি এখন 10% মাইনাস করে দিলে আই উইল গেট 855। বি এর উপর এখনো কোনো কাজ করা হয় নাই, বি এর কাজটা হচ্ছে দুজনেরই সেকেন্ড হাফ, সেটার এখনো করা হয় নাই। সো এখন আমি বি এর কাজটা শুরু করব। সো বি আমি রিড করে 50 বাড়ায় দিব, সেটা আমি কত পাবো? 2050। দেন হচ্ছে কি আমি T2 এর বিটা কন্ডাক্ট করব, যেটা হচ্ছে বি প্লাস টেম্প করে। একটু খেয়াল করেন এই টেম্পটা কিন্তু কোনো জায়গায় চেঞ্জ হয় না, টেম্পটা হচ্ছে ওই ইনিশিয়ালি যে টেম্প ভ্যারিয়েবল আমি স্টোর করেছিলাম ওই ভ্যালুটাই, ওই মানে T2 এর যে এই এর 10% সেই ভ্যালুটাই। সো সেটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম এন্ড ফাইনালি আমি পাবো হচ্ছে 2145। সো ইনিশিয়ালি A মাইনাস করে আই গেট 950, 950 এর 10% হচ্ছে 95, A থেকে 95 মাইনাস করলে, মানে 950 থেকে 95 মাইনাস করলে আই উইল গেট 855। সো ফাইনাল এর অবস্থা হচ্ছে 855। খেয়াল করেন এরপরে কোথাও A কে রাইট করা হয় নাই, সো এখানে এর অবস্থা হচ্ছে 855। আর রিড করলাম আমি বি কে এখানে, দেন এটাকে প্রথমে 50 অ্যাড করে রাইট করে দিলাম 2050, দেন তার সাথে আমি টেম্প হুইচ ইজ 95 অ্যাড করে আই উইল গেট 2145। খেয়াল করে দেখেন যে স্কেডিউল 1 এর লাস্টেও কিন্তু এ ছিল 855, বি ছিল 2145। স্কেডিউল 3 এর লাস্টেও এ হচ্ছে 855, বি হচ্ছে 2145। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু স্কেডিউল 1। এটার কারণটা কি? এটার কারণটা হলো যে এইখানেও মানে স্কেডিউল 1এও যেটা করা হচ্ছিল যে এ কে আগে 50 মাইনাস করে দেন হচ্ছে গিয়ে এর 10% কে মাইনাস করা হচ্ছিল।
এইখানেও এ কে আগে 50 মাইনাস করে দেন 10% কে মাইনাস করা হচ্ছে। দ্যাট ওনলি ডিফারেন্স ইজ আমি বি কে এখানে আগে রাইট করছি আর এখানে পরে রাইট করছি। বাট একটা সিঙ্গেল ভ্যালু লাইক এর উপর কাজটা তো কিন্তু কনসিস্টেন্ট, আর বি এর উপর কাজটাও কিন্তু কনসিস্টেন্ট। এ আর বি এর মধ্যে ঠিক আছে সেটা হলো গিয়ে স্ট্যাক হলো, বাট এর উপর যে কাজটা হলো সেটা কিন্তু কনসিস্টেন্ট আছে। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাকচুয়ালি মানে ইকুইভ্যালেন্ট টু স্কেজুল এ, মানে স্কেজুল 1। ওয়াই? বিকজ আপনি চিন্তা করে দেখেন, আপনি এই পুরো জিনিসটা যদি উপরে নিয়ে আসেন আর T2 এর এই ফার্স্ট হাফটা যদি নিচে নিয়ে আসেন, নাথিং চেঞ্জেস ইন দ্য স্কেজুল। আপনি এদেরকে সোয়াপ করে এটাকে উপরে এটাকে নিচে নিতে পারবেন, এন্ড এটা দিস উইল গো টু দ্য কন্ডিশন অফ স্কেজুল 1। তো স্কেজুল 3 is actually equivalent to schedule 1। এখানে sum of A and B স্কেজুল 1 এ যত ছিল লাস্টে স্কেজুল 3 তেও ততই হলো। তো আপনি যে যে আমি কথাটা বললাম, আমি যে সোয়াপ করতে পারবো, এই সোয়াপ করারও কিছু রুলস আছে। আপনি কিছু কিছু কেসে আপনি সোয়াপ করতে পারবেন না। তো এখন আমরা সেটাই আসলে দেখব। তো আপনি স্কেজুল 4টাকে দেখেন। স্কেজুল 4টা আসলে একটা সিরিয়াল স্কেজুল কখনোই হতে পারে না, মানে এটাও তো সিরিয়াল স্কেজুল না, বাট অ্যাট লিস্ট দিস ইজ ইকুইভ্যালেন্ট টু স্কেজুল 1। এখানে ডেটাবেসটা কনসিস্টেন্ট স্টেটে আছে। বাট লেটস গো টু স্কেজুল 4। স্কেজুল 4 এ ইফ ইউ নোটিস যে 950 প্লাস 2100 এই জিনিসটা আসলে 50টা মানে $50 বেড়ে গিয়েছে। সো এটা হচ্ছে এমন একটা কন্ডিশন, আমি ফার্স্টে রিড করব এ কে 50 মাইনাস করে দিব। এমন অবস্থায় আমি আবার এ কে রিড করে ফেললাম, আমি কিন্তু রাইট করি নাই এ কে। খেয়াল করেন এই এই স্কেজুলটা। Transaction 1 I am first reading A and I am deducting $50 from A, but I have not written it in the A value. I have not written it. এমন অবস্থায় আমি A কে পড়ে ফেললাম। আমি আসলে কত পড়বো? আমি 1000 পড়বো নাকি 950 পড়বো? এন্ড সেটা কেন পড়বো? আমি ট্রানজাকশন 2 এর রিডে যখন পড়বো, আমি কি 1000 পড়ছি নাকি 950 পড়ছি? ট্রানজাকশন 1 এ আমি এ কে 50 ডিডাক্ট করে দিলাম, বাট আমি রাইট করলাম না। 1000 1020 কেন? কারণ হচ্ছে ডিস্কে তো এখনো রাইট করা হয়নি এটাকে। এই ভ্যালুটাকে তো এখনো মানে এটা একটা এ কে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল, এই যে ভ্যারিয়েবলটা আমি 50 ডিডাক্ট করলাম, বাট এখনো এ কে তো আমি এ ভ্যালুর মধ্যে স্টোর করি নাই এই ভ্যালুটা। দ্যাটস ওয়াই আমি যখন এখন রিড করি দেন আই উইল রিড 1000 and then এই 1000 কে রিড করার পরে I will take 10% of A according to transaction 2. 10% of A কত? 100। এই 100 আমি এ থেকে ডিডাক্ট করে দিব, এইটাকে আমি রাইট করে দিব। মানে 1000 থেকে আমি 10% ডিডাক্ট করে 900 পেলাম, সেইটাকে আমি রাইট করে দিচ্ছি। ঠিক আছে? সেইটাকে আমি রাইট করে দিলাম আর বি কে রিড করলাম। বি কে রিড করলে তো ইনিশিয়াল বি সেটা হলো আচ্ছা সবাই আপনারা একটু মিউট করে দিয়েন, মিউট না করলে সাউন্ডে সমস্যা হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সো this is a situation where you are reading 1000 and then deducting 10%. 10% deduct করে you will get 900. 900 আপনি রাইট করে দিলেন, ডিস্কে এখন 900 রিটেন আছে। আর আপনি বি কে রিড করলেন, আপনি পেলেন কত? 2000। এখন এমন অবস্থায় T1 আবার এক্সিকিউট করা শুরু করলো। T1 হচ্ছে এ কে রাইট করবে, বাট T1 এর কাছে তো এর যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে 950, বিকজ T2 তো ট্রানজাকশন সে যখন করছে তার কাছে এ ভ্যারিয়েবলের যে কপিটা দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য এ ভ্যারিয়েবল অফ T1। মানে T1 এর কাছে এর অন্য কপি আছে। তো সে তো অ্যাকচুয়ালি ওই যে 1000 থেকে 50 মাইনাস করা 950 সেইটা তার কাছে আছে। এইখানে যে 900 লিখে দেওয়া হলো এই জিনিসটা তো এখনো সে আর রিড করছে না। রিড তো সে অনেক আগে করে ফেলেছে যখন 1000 ছিল, এন্ড এখন এই ভ্যারিয়েবল এ কে সে আপডেট করে দিয়েছে। সো এ T1 এর কাছে এর যত ভ্যালু সেটা হচ্ছে 950। 1000 মাইনাস 50 950। সো এখন সে যদি রাইট করে দেন 900টা ওভার রাইট হয়ে গিয়ে 950 হয়ে যাবে। আই রিপিট, T1 এর কাছে এর যেই ভার্সনটা আছে সেটা হচ্ছে 950। T2 হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি ওই 1000 থেকে 10% মাইনাস করে 900 লিখে দিয়েছে। হাউএভার T1 এর কাছে এখনো 900 সে আর নিতে পারবে না, বিকজ সে তো আর রিড করছে না। সে তো জাস্ট ওই তার কাছে যে ভ্যারিয়েবলটা ছিল সেটা নিয়ে কাজ করছে। তার লোকাল ভ্যারিয়েবলে এখন আছে 950।
50, সো সে 950 রাইট করে দিবে, অ্যান্ড যেহেতু এই রাইটটা এটার পরে হচ্ছে 950 উইল ওভাররাইট 900, সো এখন ডিস্কে থাকবে হচ্ছে 950। তারপরে সে বি কে রিড করলো, 2000 রিড করবে, অ্যান্ড বি এর সাথে 50 অ্যাড করে সে 2050 লিখে দিবে ডেটাবেসে। হোয়াট অ্যাবাউট ট্রানজাকশন 2? ট্রানজাকশন 2 কিন্তু এই পোর্শনের আগেই বি কে রিড করে ফেলেছিল, সো তার কাছে বি কত আছে? 2000 আছে। এই 2000 এর সাথে সে টেম্প কে অ্যাড করবে। এই টেম্পটার ভ্যালুটা ওই ইনিশিয়ালি T2 তে কত নেওয়া ছিল? এ কে রিড করে সেটা 10% নেওয়া ছিল, which is 100, সো বি কে সে এখানে রিড করলো কত? ইনিশিয়াল 2000 এর সাথে সে যদি 100 অ্যাড করে সে পাবে 2100, সো এই 2100 উইল রিপ্লেস 2050 যেটা আগে রাইট করা হয়েছিল। সো ফাইনালি আসলে কি থাকবে? ফাইনালি থাকবে এ এর মধ্যে 950 আর বি এর মধ্যে 2100। ইফ ইউ অ্যাড দিস টু ইউ উইল গেট 3050। তার মানে কি? তার মানে টোটাল ওই অ্যামাউন্টটা কিন্তু আসলে ইনকনসিস্টেন্ট হয়ে গেল। ইনিশিয়াল ব্যালেন্স ছিল 3000, এখন টোটাল সামটা হয়ে গেল 3050। এই $50 আসলে কোথা থেকে আসলো? সো এইটা আসলে একটা রং স্কেজুল। এটাকে বলা, এটা আসলে আমরা মানে ইন দিস কেস সাম অফ এ এন্ড বি ইজ নট প্রিজার্ভড। সো এটা যদি কেউ কনফিউশন থাকে অবশ্যই বলবেন যে এমন একটা সিচুয়েশন যেখানে আসলে সামটাকে প্রিজার্ভ করা হলো না, ডেটাবেসটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল। তো এই যে ইনকনসিস্টেন্ট যাতে না হয় আমরা কি করতে পারি? আমরা হচ্ছে সিরিয়ালাইজেবিলিটির একটা কনসেপ্ট নিয়ে আসবো। সো এটা অ্যাজাম্পশন হচ্ছে যে প্রত্যেকটা ট্রানজাকশন উইল প্রিজার্ভ ডেটাবেস কনসিস্টেন্সি। মানে আমরা যখন সিরিয়ালাইজেবিলিটি কনসিডার করব, আমরা এটা অ্যাজিউম করব যে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন গুলা কখনোই ইনকনসিস্টেন্ট স্টেটে নিবে না ডেটাবেসকে। মানে T2 একা যদি আমি কখনো কন্ডাক্ট করি, সে কখনো ইনকনসিস্টেন্ট স্টেটে নিবে না, এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। মানে আপনি আপনার এক্সামে যতগুলো ট্রানজাকশন নিয়ে কাজ করবেন, এইটা আপনার অ্যাজিউম করে নিতে হবে যে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশনটা অলওয়েজ কনসিস্টেন্ট রাখবে। মানে এমন হবে না যে আপনি 50 মাইনাস করলেন এ থেকে বাট 40 অ্যাড করলেন বি এর সাথে, তাহলে তো জাস্ট একটা ট্রানজাকশনের পরেই ইনকনসিস্টেন্ট হয়ে গেল। তো এইটা করা যাবে না, এটা হচ্ছে বেসিক অ্যাজাম্পশন। আপনি যখন কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি নিয়ে কোনো ম্যাথ বা কোনো গ্রাফ বানাবেন, আপনার এটাই অ্যাজাম্পশন হবে যে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশনস গুলো কখনো ইনকনসিস্টেন্ট স্টেটে নিবে না। দিস ইজ ইয়োর বেসিক অ্যাজাম্পশন। আচ্ছা, সো আমাদের এর মধ্যে যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি। সো আমরা এটার জন্য যেটা করবো যে আমরা রিড অ্যান্ড রাইট বাদে অন্য সব অপারেশনকে ইগনোর করব, অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে শুধু রিড অ্যান্ড রাইট নিয়ে চিন্তা করব। ওকে, সো যে কোনো দুইটা ইনস্ট্রাকশনের মধ্যে কনফ্লিক্ট হতে পারে। আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে আমরা কনফ্লিক্ট জিনিসটা দেখবো এখন। কনফ্লিক্ট মানে কি? যখন দুইটা ইনস্ট্রাকশন অফ টু ডিফারেন্ট ট্রানজাকশনস একটা সার্টেন কন্ডিশনকে ফলো করবে, তখন বলা হবে যে তারা কনফ্লিক্ট করে। মানে ফর এক্সাম্পল লেটস অ্যাজিউম যে টিআই হলো একটা ট্রানজাকশন অ্যান্ড টিজে হলো একটা ট্রানজাকশন। এর মধ্যে আইজে হলো একটা ইনস্ট্রাকশন ফ্রম টিআই and II is a transaction from TI and IJ is an instruction from TJ. I repeat, imagine that you have two transactions TI and TJ. এর মধ্যে দুইটা ইনস্ট্রাকশন আছে II and IJ. II হলো TI এর একটা ইনস্ট্রাকশন আর IJ হচ্ছে TJ এর একটা ইনস্ট্রাকশন। II and IJ মানে দুইটা ইনস্ট্রাকশন তখনই কনফ্লিক্ট করবে যখন একটা সার্টেন ডেটা আইটেম, সাপোজ কিউ, এই কিউ কে হচ্ছে দুজনই একসাথে অ্যাক্সেস করতে চাবে and at least one of them will write Q. I repeat, two instructions from two different transactions will conflict when এই দুইটা ইনস্ট্রাকশনসই সাইমালটেনিয়াসলি একটা সার্টেন ডেটা আইটেম কিউ কে অ্যাক্সেস করতে চাচ্ছে and at least one of them সেটার উপর রাইট করতে চাচ্ছে। মানে হলো যদি এমন হয় যে দুজনই রিড করতে চাচ্ছে দেন তাহলে আমরা তাকে কনফ্লিক্ট ডাকবো না। যদি দুইটা ইনস্ট্রাকশনই আসলে জাস্ট রিড করে একটা সার্টেন ডেটা আইটেমকে দেন এটাকে কনফ্লিক্ট বলা যাবে না। কনফ্লিক্ট বলার জন্য অ্যাটলিস্ট একটা ইনস্ট্রাকশনকে রাইট করতে হবে। ফর এক্সাম্পল II হচ্ছে এমন একটা ইনস্ট্রাকশন দ্যাট উইল রিড কিউ, কিউ একটা ডেটা আইটেম। IJ is such an instruction that will also read Q. This is the same data item. অবশ্যই কনফ্লিক্ট কনসিডার করতে হলে সেম ডেটা আইটেম চিন্তা করতে হয়। This is a scenario when II and IJ they do not conflict. Why? Because দুইজনই আসলে রিড করে। দুইজনই যদি রিড করে then II and IJ they do not conflict.
However, in any other circumstance, একটু খেয়াল করেন, আই রিড করলো, আই জে রাইট করলো, অথবা আই রাইট করলো, আই জে রিড করলো, অথবা দুইজনই রাইট করলো, in all these circumstances they will conflict. সো দুইটা ইনস্ট্রাকশন তখনই কনফ্লিক্ট করবে যখন অ্যাটলিস্ট একজন রাইট করবে, ইদার ওয়ান অর বোথ। একটা ডেটা আইটেমের উপর যদি রাইট করে দেন হচ্ছে ওরা কনফ্লিক্ট করবে। একটা রাইট থাকা মানেই হচ্ছে এখন একটা কনফ্লিক্ট চলে আসছে। সো এখন আইজের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় তাহলে হচ্ছে কি আমরা তাদেরকে আর সোয়াপ করতে পারি না। সো আই আর আইজে যদি কনফ্লিক্ট না করে তাহলে হচ্ছে কি আমি যদি তাদেরকে সোয়াপও করি তাহলে কোনো সমস্যা নেই, এটা অ্যালাউড। সোয়াপ করতে পারবেন, কোনো ডেটাবেসে কোনো সমস্যা হবে না। বাট যদি তারা যদি কনফ্লিক্ট করে তাহলে আপনি তাদেরকে সোয়াপ করতে পারবেন না। তো তাহলে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি এই কনসেপ্টটা কি আসলে? আমি একটু আগে এই টার্মটা নিয়েছিলাম, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি, এটার মানে কি? এটার মানে হলো যে যদি আপনি একটা সার্টেন স্কেজুলকে আরেকটা স্কেজুলে কনভার্ট করে ফেলতে পারেন বাই সোয়াপিং, তাহলে এটা হচ্ছে বলা হবে যে একটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, যদি আপনি যেই স্কেজুলে কনভার্ট করেছেন সেই স্কেজুলটা সিরিয়াল স্কেজুল হয়। আবার বলি, এটা একটু কনফিউজিং লাগতে পারে আপনাদের কাছে। সাপোজ একটা স্কেজুল আছে এস, S can be transformed into a schedule S prime by a series of swaps of non-conflicting instructions. For example, এটা হচ্ছে একটা schedule 3, এটাকে আমি কিছু swap করে schedule 6 এ কনভার্ট করে ফেলতে পারি। লাইক schedule 3 এর মধ্যে কি আছে, T1 ফার্স্টে কিছু পোরশন আছে, দেন T2 আছে, দেন আবার T1, দেন T2। সো থিংক অ্যাবাউট দিস, আমি কি এটাকে সোয়াপ করে এটাতে নিতে পারি না? আমি কি রিড এ আর রিড বি কে সোয়াপ করতে পারি নাকি না? খেয়াল করেন যে রিড বিটা এখন এই পজিশনে চলে গিয়েছে এন্ড রিড এটা এখানে চলে আসছে। এই যে রিড বি আগে এখানে ছিল, রিড বি এখন ঠিক রাইট এর পরে চলে আসছে, আর রিড এটা নিচে চলে গিয়েছে। সো রিড বি আর রিড এ এই দুজনকে কি সোয়াপ করা যায় নাকি না? ইয়েস অর নো? ক্যান আই সোয়াপ রিড এ এন্ড রিড বি from two different transactions? একটু আগে কিন্তু বলে আসছি যে একটা সেম ডেটা আইটেমের উপর আমি দুজনেই যদি রিড করে তাহলে হচ্ছে দে ডোন্ট কনফ্লিক্ট, ইউ ক্যান সোয়াপ দেম। বাট ইন দিস কেস দে আর নট ইভেন দ্য সেম ডেটা আইটেম, তাহলে তো অবশ্যই আপনি সোয়াপ করতে পারবেন। সেম ডেটা আইটেমই না, একজন হচ্ছে এ কে রিড করে, একজন বি কে রিড করে, তাহলে তো কোনো সমস্যাই নাই। সো অবশ্যই ইউ ক্যান সোয়াপ দিস টু, মানে রিড বি কে আপনি রিড এর আগে নিয়ে যেতে পারেন। আচ্ছা, রিড বি কে কি আপনি রাইট এর আগে নিতে পারেন? Yes or no? Can you swap read B and write A? Write A and read B কি swap করা যায় নাকি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই টাইপের কিন্তু ম্যাথ আসবে আপনাদের। সো আমরা একটু মনোযোগ দিই। রিড এ আর রিড বি কে আমি বললাম যে সোয়াপ করা যাবে, কোনো সমস্যা নাই। এখন আমাকে বলেন যে রাইট এ আর রিড বি এদেরকে কি সোয়াপ করা যাবে নাকি না? কেউ বলতে পারছেন না? এটা কিন্তু খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। আমি একটু আগে হিন্ট দিয়েছি যে একটা ডেটা আইটেম সে যদি ডিফারেন্ট হয় তাহলে তো তাদের উপর কোনো কনফ্লিক্টের কোনো প্রশ্নই নাই। রিড এ হচ্ছে কি এমন একটা জিনিসকে আমি রিড করছি যেটা হলো ডেটা আইটেম এর সাথে সম্পর্ক, আর রিড বি হলো ডেটা আইটেম বি এর উপর। সো অবশ্যই দে ডোন্ট কনফ্লিক্ট। সেম গোস ফর রাইট এন্ড রিড বি। এ কে আমি রাইট করি আর বি কে আমি রিড করি, এটা ডাজন্ট ম্যাটার, দে ডোন্ট কনফ্লিক্ট, কারণ তারা কমপ্লিটলি ডিফারেন্ট ডেটা আইটেমস। সো এদেরকেও আমি সোয়াপ করতে পারবো, আমি রিড বি কে এই দুজনের আগে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। আমি কি রাইট বি কে রাইট এ আর রিড এর আগে নিয়ে আসতে পারবো? হ্যাঁ, তাও পারবো, বিকজ রাইট বি হচ্ছে বি কে রাইট করে এন্ড রাইট এ আর রিড এ হলো এর উপর কাজ করছে। সো রাইট বি কেও আমি আসলে এই দুজনের আগে নিয়ে আসতে পারবো। সো ট্রানজাকশন 1 এ আসলে তাহলে কি হবে, রিড বি কে আমি কাদের সাথে সোয়াপ করলাম? রিড বি কে আমি সোয়াপ করলাম হচ্ছে রিড এ আর রাইট এর সাথে, এই দুজনের আগে আমি নিয়ে আসলাম। And that can happen because read B does not conflict with either of the two. Same goes for write B, it does not conflict with either of the two. So এদেরকে আমি সোয়াপ করে এইটাতে নিয়ে আসতে পারলাম। সো স্কেজুল 3 এটাকে আমি সোয়াপ করে কি করলাম, স্কেজুল 6 এ কনভার্ট করে দিলাম। তো এটাই বলা হয়েছে যে if a schedule can be transformed into a schedule S prime by a series of swaps of non-conflicting instructions, এখানে কিন্তু non-conflicting instruction কে আমি সোয়াপ করে কনভার্ট করেছি স্কেজুল 6 এ, তাহলে
S and S prime are conflict equivalent. তার মানে schedule 3 and schedule 6 they are conflict equivalent. একটা স্কেজুলকে একটা স্কেজুলে যদি আমি কনভার্ট করতে পারি বাই আ সিরিজ অফ নন কনফ্লিক্টিং ইনস্ট্রাকশনস, তাহলে হচ্ছে এস আর এস প্রাইম কে বলা হয় কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট। তার মানে এই দুটা স্কেজুল হচ্ছে কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট। এখন যদি এস মানে এই স্কেজুলকে আমি এমন একটা স্কেজুলে কনভার্ট করলাম যে ইটসেলফ ইজ আ সিরিয়াল স্কেজুল, আবার বলি আমি স্কেজুল 3 কে স্কেজুল 6 এ কনভার্ট করলাম এন্ড স্কেজুল 6 ইজ অ্যাকচুয়ালি আ সিরিয়াল স্কেজুল। মানে সিরিয়াল স্কেজুল মানে কি, মানে হলো T1 একসাথে অ্যাপিয়ার করবে, T2 একসাথে অ্যাপিয়ার করবে, এরকম। সো আমি যদি স্কেজুল 3 কে এমন একটা স্কেজুলে কনভার্ট করতে পারি, ইন দিস কেস স্কেজুল 6 যে হলো গিয়ে একটা সিরিয়াল স্কেজুল, তাহলে বলা হবে যে স্কেজুল S ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। ইন দিস কেস স্কেজুল 3 ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। কেন? কারণ এটাকে আমি সোয়াপ করে করে এমন একটা স্কেজুলে কনভার্ট করতে পারি যে হচ্ছে একটা সিরিয়াল স্কেজুল। সো এটাকে বলা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি। Schedule 3 is conflict serializable to Schedule 6. However, consider this example. এইটা এমন একটা ট্রানজাকশন যেখানে আমি কোনোভাবেই এটাকে সিরিয়াল স্কেজুলে কনভার্ট করতে পারবো না। সিরিয়াল স্কেজুল আসলে কি চায়? চায় হলো গিয়ে ইদার রিড কিউ রাইট কিউ একসাথে উপরে থাকবে, না হয়তো একসাথে নিচে থাকবে দেন রাইট কিউ, মানে একসাথে অ্যাপিয়ার করবে। এখানে কিন্তু একটা ব্রেক আছে। সো আপনি চিন্তা করেন আপনি রাইট কিউ আর রাইট কিউ কে কোনোভাবেই সোয়াপ করতে পারছেন না, বিকজ একটা সেম ডেটা আইটেমে দুজনই রাইট করছে। সো রাইট কিউ কে আমি উপরে নিয়ে আসতে পারবো না। সিমিলারলি আমি রিড কিউ কেও নিচে নিয়ে আসতে পারবো না, বিকজ রিড কিউ এন্ড রাইট কিউ কিন্তু কনফ্লিক্ট করে। সো এইটা আসলে আমি কোনোভাবেই সোয়াপ করতে পারবো না, এন্ড দিস ইজ নট কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। মানে এটাকে আমি একটা সিরিয়াল স্কেজুলে কনভার্ট করতে পারছি না, সোয়াপ করে চেঞ্জ করা যাচ্ছে না। সো দিস ইজ নট কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। আচ্ছা, আমরা প্রেসিডেন্স গ্রাফ একটু পরে যাই। এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে বলেন। আপনারা একটা 5 মিনিটের ব্রেক নেন, দেন আমরা হলো গিয়ে প্রেসিডেন্স গ্রাফে যাব।
আচ্ছা, আজকে আমরা জাস্ট প্রিসিডেন্স গ্রাফের ডেফিনিশনটা দেখেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। সো যেখানে ছিলাম যে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি, example 1 হচ্ছে is a scenario where schedule 3 is conflict serializable to schedule 6. The schedule 6 হচ্ছে একটা serial schedule. However, this particular schedule cannot be transferred or swapped বা মানে into any other মানে serial schedule আর কি, কোনোভাবে এটাকে সোয়াপ করা যাচ্ছে না। সো এখন আপনার এক্সামে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে এই রিলেটেড, যেটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি ইন কেস অফ ট্রানজাকশনস অ্যান্ড ডেটাবেস, সেটা হচ্ছে যে আমরা একটা প্রিসিডেন্স গ্রাফ ক্রিয়েট করি, একটা গ্রাফ ক্রিয়েট করি, সেই গ্রাফ দেখে আমরা বুঝতে পারবো যে আমার ওই ট্রানজাকশন গুলা কি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নাকি না। এটাই হচ্ছে ইন্টারেস্টিং। সো লেটস অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ আ স্কেডিউল এস, অ্যান্ড স্কেডিউল এস মানে কি কিছু ট্রানজাকশনস আছে ইন দিস স্কেডিউল। ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট আ ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ মানে কি, মানে এজ গুলার ডিরেকশন আছে। সো আমি যদি স্কেডিউল দিয়ে একটা ডিরেক্টেড গ্রাফ বানাই, এটাকে বলা হবে প্রিসিডেন্স গ্রাফ। সো প্রিসিডেন্স গ্রাফের মধ্যে ভার্টেক্স গুলো কে কে থাকে, দ্য ট্রানজাকশনস, এন্ড এজ গুলো থাকবে হচ্ছে ট্রানজাকশনের মধ্যে। সো সাপোজ টিআই এন্ড টিজে হচ্ছে দুইটা ট্রানজাকশন, দেন তারা হবে দুইটা ভার্টেক্স। তাদের মধ্যে এজ তখনই থাকবে যদি এমন একটা অবস্থা হয়, মানে ইফ ওয়ান অফ দ্য থ্রি কন্ডিশন হোল্ডস। সো টিআই থেকে ডিরেকশন যাবে টিজে এর কাছে এজের, ইফ ওয়ান অফ দ্য ফলোইং থ্রি কন্ডিশন হোল্ডস। ওয়ান হচ্ছে টিআই রাইট কিউ করবে বিফোর টিজে রিড কিউ করে, এইটা হলে টিআই থেকে টিজে এর দিকে একটা এজ যাবে। অথবা টিআই হচ্ছে রিড করে কিউকে আর টিজে হচ্ছে রাইট করে, এইটা হলেও টিআই থেকে টিজে এর কাছে একটা এজ যাবে। অথবা টিআই টিজে দুজনই রাইট করে, বা টিআই হচ্ছে আগে রাইট করে কিউকে আর টিজে পরে করে, তাহলে হচ্ছে টিআই থেকে টিজে এর কাছে একটা এজ যাবে। দুইজনে যদি রিড করে তাদের মধ্যে কোনো এজ থাকবে না। সেটাই হচ্ছে একটা প্রিসিডেন্স গ্রাফ আকার সিস্টেম। সে টিআই থেকে টিজে এজ থাকা মানে কি, কনসিডার দিস স্কেডিউল যেখানে টিআই ট্রানজাকশনটা আগে হচ্ছে, টিজেটা পরে হচ্ছে, মানে টি ওয়ান আগে হচ্ছে টি টু পরে হচ্ছে। সো অ্যাজিউম যে মানে এটা হলো গিয়ে যে কোনো ডেটা আইটেমের জন্য অ্যাপ্লিকেবল। সো লেটস থিঙ্ক অ্যাবাউট এ। এ কে আগে রিড করা হচ্ছে, পরে রাইট করা হয় টি টুতে, তারপর আগেও রাইট করা হয় টি ওয়ানে, পরে রাইট করা হয় টি টুতে, এক্সেট্রা। সো ইন অল সার্কামস্ট্যান্সেস মানে যে কোনো একটা কেস হলে আসলে আমি এজ দিয়ে দিব। সো এ অবশ্যই এ মানে টি ওয়ান থেকে টি টু এর কাছে একটা এজ যাবে, বিকজ টি ওয়ানে এমন একটা রিড আছে যেটার পরে আসলে টি টুতে রাইট আছে, অথবা টি ওয়ানে একটা রাইট আছে যেটার পরে টি টুতে রিড আছে অর রাইট আছে এর উপর। সো এই কন্ডিশনটা হোল্ড করে। ইফ কিউ ইজ এ, দেন চিন্তা করেন যে টি ওয়ানে এ আগে রিড হচ্ছে, টি টুতে রাইট পরে হচ্ছে। সো অবশ্যই টি ওয়ান থেকে টি টুতে একটা এজ যাবে। বাট টি টু এর এমন কোনো ইনস্ট্রাকশন নাই যেটা ডেটা আইটেম এ অথবা বি কে অ্যাক্সেস করে বিফোর টি ওয়ান। সো টি টু থেকে টি ওয়ানে কোনো এজ যাবে না। প্রিসিডেন্স গ্রাফ নিয়ে আমরা ডিটেইলে আরো কালকে দেখবো হোপফুলি, এন্ড প্রেসিডেন্স গ্রাফ কিভাবে বানায় সেটাও আপনাদেরকে দেখাবো। আপনার একটু এই ট্রানজাকশন স্লাইডটা আপলোড নিয়ে এলেন, আপনারা একটু গো থ্রু করবেন স্লাইডে, আর কারো কোনো অসুবিধা হলে কালকে আমাকে বলবেন। আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।